পিএসসি মিসলেনিয়াসের রেজাল্টে ম্যাজিকটা কেমন লাগলো বলো? রেজাল্ট দিয়ে আবার রেজাল্ট তুলে দিয়ে আবার রেজাল্ট দিচ্ছে, কি অবস্থা! এর থেকে বোধহয় আমরা রেজাল্ট করলেই ভালো হতো বলো, এরকম ভাবে হতো না ব্যাপারটা। ও সিটিসিউরা কি পরের লিস্টে নাম আসেনি নাকি? কাট অফও বেড়ে গেছে জাকারিয়া, এটা আমিও ফার্স্ট ফেসবুকে লিখেছিলাম যে কাট অফও বেড়ে গেল, আবার স্টুডেন্টও বেড়ে গেল, আলাদাই ব্যাপার সেটা। পরেরটায় আসেনি, আবার অনেকের, আমার দুটো ছাত্র এসছে আছে যাদের প্রথমটায় এসছিল আসেনি, কিন্তু এই যে পরের যে লিস্টটা করলো তাতে এসছে তাদের। আমার দুটো স্টুডেন্ট আছে এরকম, বেলঘরিয়া ব্যাচে, যে প্রথমে হয়নি কিন্তু পরের পরের যে লিস্ট বেরিয়েছে সেটাই হয়েছে। যাক, ঠিক আছে, আমাদের ওইসব ভেবে লাভ নেই, আমাদের পড়াশোনা করতেই হবে। 10 দিনে এত ছেলেমেয়ের খাতা চেক হয়ে গেল, 7খানা ভুল প্রশ্ন, প্রত্যেকটা দেখে উত্তরও করে ফেলল। 7খানা প্রশ্ন ভুল ছিল পিএসসি বিসিএস, তার পরিপ্রেক্ষিতে এটা করেছে। এবার 7টা প্রশ্ন কে কে অ্যাটেন্ড করছে সেটা তো চেক করতে হবে, কি জানি। যাক, আমাদের পড়ে যেতে হবে, এক সময় না এক সময় আমাদের হবে, এই বিশ্বাস মনে রাখতে হবে আর কি। চলো, তাহলে আজকের ইকোনমিক সেশনে, আজকে তো আমাদের কারো কোয়ারি সেরকম কিছু ছিল না, তাই জন্য আমরা আজকে আমাদের পুরনো জিনিস করব। 2017 আমাদের প্রথম 45টা প্রশ্ন হয়ে গেছিল। আজকে যেহেতু কারো কোনো কোয়ারি আসেনি, তো জাকারিয়া একবার গোটা প্রশ্নটা লিখে দাও তো, জিডিপি নিয়ে কি বলেছিলে, আমার মনে নেই, বুঝলে তো, একটুখানি লিখে দাও। তো আহ, সেটা হচ্ছে, আমরা তাহলে ইকোনমিক্স এর আজকে সেকশন করছি, যেখানে আমরা 2017 নেক্সট 25টা প্রশ্ন আলোচনা করব, সলভ করব এবং সেই সঙ্গে আলোচনাও করব নেক্সট 25 কোয়েশ্চেন। তাই চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে এসে গেছে। ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ ওয়ান, যারা দেখতে পারছো না তারা ফোনটাকে ল্যান্ডস্কেপ মোডে করে নাও, তাহলে দেখতে পাবে। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ফর্মুলেট দ্য ফিসকাল পলিসি ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার ফিসকাল পলিসি কে ফর্মুলেট করে? অ্যান্সার কার? সবার অ্যান্সার করতে হবে, সবার অ্যান্সার চাই। হ্যাঁ, ওটা ক্লিয়ার করে দেবো জাকারিয়া, কোনো চিন্তা নেই। ফ্যাক্টর কস্ট আর মার্কেট কস্টে তুমি বুঝতে পারছো না, একদম ডেফিনেটলি ক্লিয়ার করে দেবো আজকে শেষে। তাহলে কি হবে এটা? আমি বলেইছি, কোনো দেশের ইকোনমিকে নিয়ন্ত্রণ করার জন্য দুটো জিনিস করা হয়, একটা মানিটারি পলিসি, একটা হচ্ছে মানিটারি পলিসি আর একটা হচ্ছে ফিসকাল পলিসি। মানিটারি পলিসির দায়িত্বে থাকে অ্যাপেক্স ব্যাংক বা সরকার নির্দিষ্ট কোনো ব্যাংক, যেমন আমাদের দেশে আছে আরবিআই। আর ফিসকাল পলিসির দায়িত্বে কে থাকে? ফিসকাল পলিসির দায়িত্বে থাকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। ফিসকাল পলিসি যেটা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা বাজেটের মাধ্যমে করা হয়, সেটার দায়িত্বে থাকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তাহলে আমার অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, যে আমাদের ফিসকাল পলিসির দায়িত্বে থাকে। নেক্সট প্রশ্নে চলে যাও। স্টেটস আর ম্যাক্সিমাম রেভিনিউ থ্রু, স্টেট সব থেকে বেশি রেভিনিউ কোন ট্যাক্সের মাধ্যমে জেনারেট করে? যদিও এখন ট্যাক্সটার অস্তিত্ব নেই, সেটা জিএসটি হয়ে গেছে। কাস্টম তো স্টেটের নয়, সুচি শুভ্রা, কাস্টম স্টেটের নয়, কাস্টম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। স্টেট সব থেকে বেশি জিএসটি কার মাধ্যমে করে? একদম জাকারিয়া, সুব্রত, তোমাদের উত্তর ঠিক আছে। এটা উত্তর হবে কমার্শিয়াল ট্যাক্স। কিন্তু মনে রাখতে হবে, কমার্শিয়াল ট্যাক্স কিন্তু এখন আর নেই, এটা জিএসটি হয়ে গেছে। 2017-র অ্যান্সার করছি, তাই ওই সাপেক্ষে এটা প্রাসঙ্গিক, এখন প্রাসঙ্গিক না। যদিও পুরনো ট্যাক্স থেকে কিন্তু ডাব্লিউবিসিএস প্রশ্ন দেয়, তো এটাও একটু আমাদের মনে রাখতে হবে যে স্টেট সব থেকে বেশি রেভিনিউ আর্ন করতো কমার্শিয়াল ট্যাক্সের মাধ্যমে। এক্সাইজে বেশি না, এক্সাইজ তো এখানে নেই অপশনে গো। আর এক্সাইজ ডিউটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স, শিশুরা, এক্সাইজ ডিউটি সেন্ট্রাল। এক্সাইজ অন লিকার,
লিকারের ওপর যে এক্সাইজ সেটা একমাত্র স্টেট নেয়, বাকি সমস্ত কিছুর এক্সাইজ ডিউটি সেন্ট্রাল গভর্নমেন্ট নিত। আর এক্সাইজটা এখানে অপ্রাসঙ্গিক, কারণ অ্যান্সারে নেই। আর এক্সাইজ ডিউটি নেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, শুধুমাত্র লিকারের ওপর, লিকারের ওপর যেটা সেটা নেয় হচ্ছে স্টেট গভর্নমেন্ট, কিন্তু সেটা কখনোই সব থেকে বেশি নয়। তাহলে চলে আসো নেক্সট, ইন ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এটা তোমরা পড়িয়েছি আমি অনেক। ইন ইন্ডিয়া দ্য স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন হ্যাভ গিভেন অ্যাসিস্ট্যান্স মেইনলি টু ডেভেলপ। স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন কিসের দায়িত্বে থাকে? আচ্ছা ঠিক আছে অনির্বাণ, আমি দিয়ে দেবো ইউটিউবে, কোনো চিন্তা নেই। কি বললাম? স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন হ্যাভ গিভেন অ্যাসিস্ট্যান্স মেইনলি টু ডেভেলপ। স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন, একটু বলে দিই এটা সম্পর্কে। 1951-এ ইন্ডিয়া স্বাধীন হওয়ার পর, একদম সবার ঠিক আছে অ্যান্সার, 1951-এ স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন অ্যাক্ট হয়েছিল, এবং স্টেটকে ফিনান্স করার জন্য, মেনলি স্টেট গভর্নমেন্টের ফিনান্সিং এর জন্য এটা তৈরি হয়েছিল। স্টেট গভর্নমেন্টের ইন্ডাস্ট্রি গুলোকে ফিনান্সে, স্টেটের আন্ডারে যে ফিনান্সের ইন্ডাস্ট্রি গুলোকে ফিনান্স করার জন্য এটা তৈরি হয়েছিল। লোন দেওয়া বা ডিবেঞ্চার বিক্রি করা, ডিবেঞ্চার কি অলরেডি তোমরা জানো। তো এটা হয়েছিল মিডিয়াম এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি দুটোর জন্যই। লার্জ স্কেল ইন্ডাস্ট্রিকে এর আওতায় রাখা হয়নি, কিন্তু মিডিয়াম এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি উভয়ের জন্যই স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন তৈরি হয়েছিল 1951 স্টেট ফিনান্সিয়াল অ্যাক্টের মাধ্যমে। ক্লিয়ার? সুব্রতর অ্যান্সারও ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাই। হুইচ 5 ইয়ার প্ল্যান, এটা আমি বলবোই না, নিজেরা বলো, আমি বারবার এটা পড়ানোর সময় উল্লেখ করেছি, ভীষণ ইম্পর্টেন্ট। কোন 5 ইয়ার প্ল্যানে গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুইটি বলা হয়েছিল? গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুইটি, এই প্ল্যানের দুটোই কাজ ছিল, একটা হচ্ছে, দুটো মেন দিক ছিল, একটা গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুইটি, আরেকটা ছিল সঙ্গে পপুলেশন কন্ট্রোল। এই দুটোকে লক্ষ্য করে এই প্ল্যানটা লঞ্চ হয়েছিল। কোন প্ল্যানে এই দুটো মেন লক্ষ্য ছিল? জাকারিয়ার উত্তর ঠিক আছে একদম, 5 ইয়ার প্ল্যান। এগুলো কিন্তু প্রত্যেকের মুখস্থ থাকা উচিত এতদিনে। তোমরা কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে, এগুলো এক্সপেক্ট করছি আমি যে তোমাদের এগুলো কিন্তু মুখস্থ থাকা উচিত। তাহলে কি নাইন 5 ইয়ার প্ল্যান, যেটা তোমরা জানো 1997 2002-তে হয়েছিল। এটা সম্পর্কে আরেকটা ভাবে প্রশ্ন আসে যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স এর 50 ইয়ার্সে এটা হয়েছিল, তাই খুব ইম্পর্টেন্ট। এটার সময় আমাদের অটল বিহারী বাজপেয়ী আমাদের প্রধানমন্ত্রী ছিল, এবং এই প্ল্যানটায় প্রচুর কাজ হয়েছিল। ইন্ডিয়ার 50 ইয়ার্স ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেশনে এই প্ল্যানটা লঞ্চ হয়েছিল 1997-2002, যার মেন মোটো ছিল পপুলেশন কন্ট্রোল অ্যান্ড গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুইটি। নেক্সট চলে আসছি, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ওয়াজ বেসড অন, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কিসের উপর বেস করে, কোন মডেলের উপর? এটা তো আশা করি সবাই পারবে। বাকিদের অ্যান্সার কি আছে দেখি। সুব্রত, হ্যাঁ সুচি, শুভ্রা, বাকিদের সবাই অ্যান্সার করো, এগুলো তো একদম ইজি কোয়েশ্চেন। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কি হয়েছিল? হ্যারোড ডোমার মডেলের ওপর হয়েছিল, একদম হ্যারোড ডোমার মডেলের ওপর হয়েছিল। মডেলটাকে ইন্ট্রোডিউস করেছিল প্রশান্ত চন্দ্র মহলানবিশ, কিন্তু এটার অ্যান্সার কিন্তু বোধ করা যাবে না, কারণ মডেলটা কার প্ল্যানের ওপর বেস ছিল, তো সেইটা হবে হ্যারোড ডোমার মডেল। মডেলটাকে ইন্ট্রোডিউস করেছিল প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তো যদি কার মডেল বলে, ডেফিনেটলি হ্যারোড ডোমার মডেলের। নেক্সট চলে যাচ্ছি 152 ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম, খুব ইম্পর্টেন্ট, যেটা কম্প্রিহেন্সিভ ক্রপ ইন্স্যুরেন্স স্কিমকে মানে বদলে রিপ্লেস করে ওটা ইন্ট্রোডিউস হয়েছিল। সেটা কবে ইন্ট্রোডিউস হয়েছিল? ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম, আগেও বলেছি এটার বাংলাটা আবার হিন্দিটা আবার আলাদা, দুটো প্রশ্ন আমরা কনফিউজ হয়ে যাই। ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম, যেটাকে বলা হয় রাষ্ট্রীয় কৃষি বীমা যোজনা, নাম দেখে ভয় পাওয়ার কিছু নেই, দুটো কিন্তু একই বিষয়কে নিয়ে বলা হচ্ছে। রাষ্ট্রীয় কৃষি বীমা যোজনা আর ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম একটাই জিনিসের দুটো নাম।
তো এটা ক্রপ ইন্স্যুর কম্প্রিহেনশন ক্রপ ইন্স্যুরেন্স স্কিমকে রিপ্লেস করে হয়েছিল 1999-2000 অর্থবর্ষে। তো সবসময় মনে রাখবি ইন্ডিয়ার অর্থবর্ষ দুটো সাল নিয়ে হয়, কিন্তু যদি তোমার কাছে আনসারে একটাই উত্তর থাকে সবসময় জবে থেকে শুরু হয়েছে সেটাকে নিতে হয়। মানে তুমি বলতে পারো স্যার 1999 থেকে 2000 অর্থবর্ষে চালু হয়েছে, হ্যাঁ 1999 থেকে 2000 সালে চালু হয়েছে, তাহলে এটা আমি তো 2000 অ্যান্সার করতে পারি না। যখনই তুমি একটা সিঙ্গেল অ্যান্সার পাবে জবে থেকে শুরু হয়েছে সেটা করতে হয়। তো আমার হবে 1999। এটা মেনলি রবি ক্রপের ওপর হয়েছিল, একদম বলে দিয়েছে একজন, এটা রবি ক্রপের ওপর ইন্স্যুরেন্সটা হয়েছিল। খেয়াল রাখতে হবে এটা কিন্তু 1999 সালে। আচ্ছা আরেকটা এই প্রসঙ্গে বলে দিই, এখন যে ক্রপ ইন্স্যুরেন্সটা চলছে সেটা হচ্ছে PMFBY, ফুল ফর্মটাই আমি লিখে দিই, প্রধানমন্ত্রী, এটাও একটু মনে রাখবে এই প্রসঙ্গে বলে দিই যখন উত্থাপন হলোই, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এখন চলছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যেটা নরেন্দ্র মোদী চালু করেছে। কবে চালু হয়েছে ডেটটা একটু পারলে মনে রেখো, 13 ফেব্রুয়ারি 2016, 13 ফেব্রুয়ারি 2016 সালে এটা ইন্ট্রোডিউস হয়েছে। 13 ফেব্রুয়ারি 2016-তে এটা ইন্ট্রোডিউস হয়েছে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। ঠিক আছে, তাহলে পরের প্রশ্নে আমরা চলে যাই। Revenue of state government are raised from the following sources except, করে ফেলো দেখি। বলছে স্টেট গভর্নমেন্টের রেভিনিউ রেজ হয় অনেকগুলো সোর্স থেকে, এর মধ্যে কোনটা স্টেট গভর্নমেন্টের রেভিনিউ সোর্স না, এক্সেপ্ট কোনটা স্টেট গভর্নমেন্টের রেভিনিউ সোর্স না কোনটা। আচ্ছা একটুখানি বলে নি, এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স বলে আমাদের কিছু নেওয়া হয় না, মনে রাখবে। এগ্রিকালচার হচ্ছে ভারতবর্ষে 100 বছর থেকে সংস্কৃতিতে চলে আসছে, এইভাবে ধরা হয়। এগ্রিকালচারের উপর কিন্তু ইনকাম ট্যাক্স বা এগ্রিকালচারাল ফার্মাররা কিন্তু এখনো অসংগঠিত ক্ষেত্র, তোমরা জানো আনঅর্গানাইজড সেক্টর বলা হয়। তাই এগ্রিকালচারাল ফার্মারদের জমির ওপর ট্যাক্স নেওয়া হয়, ল্যান্ড ট্যাক্স নেওয়া হয়, কিন্তু এগ্রিকালচারাল ফার্মারদের ইনকামের ওপর কিন্তু ট্যাক্স নেওয়া হয় না। এগ্রিকালচার ইনকাম ট্যাক্স ভারতবর্ষে নেই, এই জিনিসটাই নেই। ঠিক আছে, এগ্রিকালচারে ভারতবর্ষকে ছাড় দেওয়া হয় ট্যাক্সের ক্ষেত্রে, কোনো কৃষক ট্যাক্স দিচ্ছে এটা কোনোদিন শুনবে না তুমি। তো এটা আমাদের এখানে নেই। দেখো বাকি যেগুলো সবকটাই ট্যাক্স, এন্টারটেইনমেন্ট ট্যাক্সও এখন যেহেতু জিএসটির আন্ডারে মনে চলে এসছে, তাই কিছু পার্সেন্ট স্টেট নেয়, কিছু পার্সেন্ট সেন্টার নেয়। তাহলে কিন্তু এগ্রিকালচারাল সুচি শুভ্রা, এগ্রিকালচারাল ট্যাক্স হচ্ছে এগ্রিকালচার ইনকামের উপর, ল্যান্ড ট্যাক্স হচ্ছে তুমি এই কৃষি জমিটা রেখেছো তাই জন্য তোমাকে ট্যাক্স দিতে হয়, যেরকম তুমি বাড়ি রাখলেও তোমাকে ট্যাক্স দিতে হয়। সরকারের এলাকার মধ্যে তুমি একটা সম্পত্তি নিজের নামে রেখেছো তার জন্য তোমার ট্যাক্স, এটা হচ্ছে ল্যান্ড ট্যাক্স। হ্যাঁ, আর এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স কোনটাকে বলে, মনে করো তুমি 30 বস্তা ধান তৈরি করেছো তার জন্য 30,000 টাকা পেলে, এই 30,000 টাকা সরকার 10% চার্জ করলো, 3,000 টাকা ট্যাক্স চার্জ করলো। সরকার এগ্রিকালচারাল ইনকামের উপর কখনো ট্যাক্স চার্জ করে না আমাদের এখানে। সরকার জমি, সেটা এগ্রিকালচারাল জমি না, যে কোনো তুমি যদি বাজে জমিও রাখো সেটার উপরে সরকার তোমার ট্যাক্স নেবে, কারণ ওটা এলাকার মধ্যে পড়ে, সরকারের এলাকার মধ্যে পড়ে। এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স কিন্তু কোনো রকম ট্যাক্স না, কোনো জায়গায় পড়ে না। তো এইটা আমাদের কনফিউশন হয়, এই প্রশ্নটা প্রত্যেকবার দেয়, অনেক পরীক্ষাতে দেয়, আমরা সবাই ভুল করে আসি। মনে রাখবে এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স নেই। দেখবে ইন্ডিয়ার ইনকাম ট্যাক্সের যে ডেফিনেশন কোনোদিন নেটে যদি খুলে দেখো, ওখানেও লেখা থাকে ইনকাম ট্যাক্স উইদাউট এগ্রিকালচার লেখা থাকে সবসময়। তো এটা মাথায় ঢুকিয়ে নাও ভালো করে, যেখানেই দেখবে এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স মনে করবে ওখানে ওটাই অ্যান্সার, কারণ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স নেই। তাহলে চলে আসি 154-এ। ইন দ্য লাস্ট ওয়ান ডেকেড, এটা তো পারা উচিত, এটা আমি বিওপি পড়াতে গিয়েও বলেছিলাম, ব্যালেন্স অফ পেমেন্ট পড়াতে গিয়েও, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং সেক্টর হ্যাজ অ্যাটাচড with the highest foreign direct investment flows in India?
ইন্ডিয়াতে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সব থেকে বেশি কোন সেক্টরে এসছে লাস্ট 10 বছরে? লাস্ট 10 বছরে না, বরাবরই এটা, কারণ ইন্ডিয়া একটা জিনিসে সুপার স্ট্রং, তোমরা জানো একদম। জাকারিয়া ভয় পাচ্ছ কেন? জিজ্ঞাসা চিহ্ন না, তুমি তো জানো অ্যান্সার। এটা হবে আমার বি, সার্ভিস সেক্টর। তোমরা জানো ইন্ডিয়ান জিডিপির 60% প্রায় সার্ভিস সেক্টর থেকেই আসে। ইন্ডিয়ার সার্ভিস সেক্টর হচ্ছে চূড়ান্ত স্ট্রং, সব থেকে স্ট্রং গুলোর মধ্যে একটা ইন্ডিয়ান সার্ভিস সেক্টর। তো এইটা মনে রাখতে হবে আমাদের, যে সার্ভিস সেক্টরে ইন্ডিয়া সব থেকে বেশি এফডিআই ক্যারি করে, এবং ইন্ডিয়া সব থেকে বেশি এক্সপোর্টও করে কিন্তু সার্ভিস সেক্টরের জিনিস। নেক্সট চলে আসছি, ট্যাক্স স্ট্রাকচার ইন ইন্ডিয়া হ্যাজ বিকাম রিগ্রেসিভ ইন ক্যারেক্টার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার এটা, হ্যাঁ, সেকেন্ড, সার্ভিস সেক্টর। এইটা একটা বড় প্রশ্ন, হ্যাঁ, এইটা একটুখানি বুঝতে হবে। রিগ্রেসিভ ট্যাক্স মানে কি? রিগ্রেসিভ ট্যাক্স মানে হচ্ছে যত তোমার ইনকাম বাড়ছে, যত তোমার ইনকাম বাড়ছে, ট্যাক্সের পরিমাণ তত কমে যাচ্ছে, এটা হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স। ইনকাম যত বাড়ছে, ট্যাক্সের পরিমাণ তত কমে যাচ্ছে। এবার দেখো ইনকাম বা অ্যামাউন্ট যত বাড়ছে, ট্যাক্স তত, ইনকাম বলা উচিত না, অ্যামাউন্ট, অ্যামাউন্টটা যত বাড়ছে, ট্যাক্স তত কমে যাচ্ছে। দেখো ইনডাইরেক্ট ট্যাক্সে এই ভয় নেই, ইনডাইরেক্ট ট্যাক্সে কিন্তু রিগ্রেসিভের ভয় নেই। কারণ তুমি 500 টাকার যদি রেস্টুরেন্টে গিয়ে খাও, তাহলে 500 টাকার উপর ট্যাক্স হবে। যখনই 5,000 টাকার খাবে, তো 5,000 টাকার উপর 10% হবে। মনে করো 500 টাকার 10%, 5,000 টাকার খেলে 5,000 টাকার 10%, 50,000 টাকার খেলে 50,000 টাকার উপর 10%। তুমি হন্ডা সিটি গাড়ি কিনলে 12 লাখ টাকার উপর 10%, তুমি যদি জ্যাগুয়ার কেনো 1 কোটির উপর 10%, তাই না? তো ইনডাইরেক্ট ট্যাক্সে, যেটা অপ্রত্যক্ষ কর বা পরোক্ষ কর, সেখানে কিন্তু যত অ্যামাউন্ট হবে তার উপর ট্যাক্স, তাই এই ভয়টা নেই যে অ্যামাউন্ট বাড়লে ট্যাক্স কমে যাবে। কিন্তু প্রবলেম কোন জায়গায় হয়? প্রবলেম হয় ডাইরেক্ট ট্যাক্সে। ডাইরেক্ট ট্যাক্সে কিন্তু একটা সময়ের পর ট্যাক্সটাকে ফিক্সড করে দিতে হয়। মানে কি, মনে করো তুমি 50,000 টাকা কামাই করছো, 50,000 টাকা কামাই করছো, তারপর তুমি তারও বেশি কামাই করছো, এই ইনডাইরেক্ট ট্যাক্সে কি সেজ লেগে যায়, আরো বেড়ে যায়। কিন্তু ডাইরেক্ট ট্যাক্সে কিন্তু ওই রকম কিছু লাগানো যায় না। ফলে কি, তুমি 50,000 টাকা কামাই করলেও 30% ট্যাক্স দেবে, তুমি 5 কোটি টাকা কামাই করলেও 30% ট্যাক্স দেবে। 5 কোটির এগেনস্টে যদি 40% কিন্তু হচ্ছে না। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সে তুমি 500 টাকার উপর যদি খাও, তাহলে একরকম ট্যাক্স দেবে। তুমি যদি 4,000 টাকা বা 25,000 টাকার খেয়ে ফেলো, বা তুমি যদি সুপার লাক্সারি কার কেনো, তাহলে কিন্তু আরেক রকম। কারণ ইনডাইরেক্ট ট্যাক্সে প্রোগ্রেসিভ বা রিগ্রেসিভ কাউন্টই হয় না, ওখানে যেরকম হয় সেরকম ট্যাক্স। কিন্তু ডাইরেক্ট ট্যাক্স হঠাৎ করে বাড়ে, আবার কোনো কোনো জিনিসে কমে যায়। ঠিক আছে, তো সেটা তুমি আমাদের ইনকাম ট্যাক্স দেখেই জেনেছো, যে প্রোগ্রেসিভ হতে হতে এক সময় গিয়ে থেমে যায়। তো ইন্ডিয়াতে, ইন্ডিয়ার যে ট্যাক্স ক্যারেক্টার, এটা রিগ্রেসিভ হয়ে যাচ্ছে। রিগ্রেসিভ মানে কি, ট্যাক্স বাড়লে ওটা ফিক্সড, ট্যাক্স অ্যামাউন্ট বাড়লে ট্যাক্স বাড়ছে না, ট্যাক্সটা ফিক্সড হয়ে গেছে বা কমে যাচ্ছে। এরকম কেন হয়? কারণ ইন্ডিয়াতে ডাইরেক্ট ট্যাক্সের শেয়ার ইনক্রিজ হচ্ছে, আর ইনডাইরেক্ট ট্যাক্স ডিক্রিজ করে যাচ্ছে। যদি ইনডাইরেক্ট ট্যাক্স ইনক্রিজ করতো, তাহলে এই প্রবলেমটা আসতো না, কারণ ইনডাইরেক্ট ট্যাক্স প্রোগ্রেসিভ বা রিগ্রেসিভ এর উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট ট্যাক্স কিছু দূর গিয়ে বন্ধ হয়ে যায়, মানে বাড়া। তো এই জিনিসটায় প্রবলেম হয়ে যায়, যে ডাইরেক্ট ট্যাক্সের শেয়ার যদি বাড়ে, হয় ট্যাক্স রিগ্রেসিভ হয়ে যায়, নতুবা কনস্ট্যান্ট ফিক্সড হয়ে যায়। ফিক্সডটাকেও রিগ্রেসিভের ক্যাটাগরিতেও ফেলা হয়, যেটা ইন্ডিয়ান ট্যাক্সেশনে হয়, রিগ্রেসিভ হয় না, ফিক্সড হয়ে যায় একটা লেভেলে। তো এই জিনিসটা একটু অন্যরকম, আমি এটা পড়াইনি, একটু জেনে রাখো। যে বা যারা বুঝতে পারলে না বিষয়টা একটু ক্রিটিক্যাল, তারা এটা মনে রাখবে যে ইন্ডিয়ান ট্যাক্সেশন সিস্টেম রিগ্রেসিভ হয়ে যাচ্ছে, কারণ ডাইরেক্ট ট্যাক্সের শেয়ার ইনক্রিজ করছে, ইনডাইরেক্ট শেয়ার ডিক্রিজ করছে। ইনডাইরেক্টের শেয়ার বেশি থাকা মানে ট্যাক্সেশন প্রপার হচ্ছে, আর ডাইরেক্ট ট্যাক্সের শেয়ার বেশি থাকা মানে ট্যাক্সেশন স্ট্যাগনেট বা রিগ্রেসিভ হয়ে যাবে। বুঝতে না পারলে ক্লিন এই জিনিসটা, লাইনটা মনে রাখো, তাহলেই সব অ্যান্সার করতে পারবে।
না, পরের প্রশ্নে চলে আসছি। ডেফিসিট ফিনান্সিং, তোমাদের ডেফিসিট ফিনান্সিং বিশাল বড় ক্লাস দেওয়া আছে, একদম এটা সবার পারা উচিত। ডেফিসিট ফিনান্সিং কে কি বলে? ডেফিসিট ফিনান্সিং মানে কি? এই পরিমাণ আয় হয়েছে আর এই পরিমাণ ব্যয় হয়ে গেছে, আয় হয়েছে এতটা, ব্যয় হয়ে গেছে এতটা, তার মানে বাকিটা আমাকে মেকআপ করতে হবে কোথাও থেকে ধার নিয়ে সরকারকে। সরকার দেখা গেল আয় করেছে এইটুকু আর ব্যয় করেছে এতটা, তাহলে তো এই যে বাকি অংশটা, এই যে এত বড়টা ব্যয় করে দিল, বাকিটা তো ডেফিসিট হয়ে গেল, ডেফিসিট হয়ে গেল না? সেটাকে কোথাও থেকে ধার নিয়ে করতে হবে। আর ধার নেওয়া মানে কি? মার্কেটে আবার নতুন করে টাকা মার্কেটে ফেলা, তাই না? তার মানে কি মার্কেটে টাকার পরিমাণ বেড়ে যাবে, হিসেব মতো একটা নির্দিষ্ট টাকা থাকার করা, যে বেশি ব্যয় করে বেশি মার্কেটে টাকা ফেলে দিয়েছে, তাই না? সেটা আবার ধার করে মেকআপ করছে। তো আলটিমেটলি কি হলো? মার্কেটে টাকা বেশি পড়ে গেল না? একে তো বেশি টাকা পড়েছে, আবার ধারের টাকা আসছে। তাহলে ডেফিসিট ফিনান্সিং কে আমি এটা বুঝিয়েছিলাম খুব সুন্দর করে, এটাকে ইনফ্লেশনারি মেথড অফ ফিনান্সিং বলা হয়। চারটে পদ্ধতিতে ইন্ডিয়া ডেফিসিট ফিনান্সিং করে, সেটাও কিন্তু ক্লাসে একদম বিস্তারিত আলোচনা করা আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। ডেফিসিট ফিনান্সিং হচ্ছে ইনফ্লেশনারি মেথড অফ ফিনান্সিং। চলে আসো পরেরটায়। নরসিংহম কমিটি, জানো, ব্যাংকের ব্যাংকিং সেক্টর রিফর্মে। হ্যাঁ, রেকর্ডেড ভিডিওতে আছে, সব কিছু রেকর্ডেড ভিডিওতে আছে। ডেফিসিট ফিনান্সিং এর ফিসকাল পলিসি যে চ্যাপ্টারটা, ওখানে লাস্ট ক্লাসটা ডেফিসিট ফিনান্সিং একদম ডিটেলসে দেওয়া আছে। ব্যাংকিং সেক্টর রিফর্ম, নরসিংহম কমিটি ব্যাংকিং সেক্টর রিফর্মের কমিটি কবে কবে তৈরি হয়েছিল এটা আমি বলবো না, এটা সবাই পারা উচিত, এটা একদম জলভাত প্রশ্ন। ব্যাংকিং সেক্টর রিফর্মের জন্য নরসিংহম কমিটি, আমি বলেছিলাম 3বার তৈরি হয়েছিল নরসিংহম কমিটি। একটা হয়েছিল 1975-এ আরআরবি কে রেকমেন্ডেশন করেছিল রিজিওনাল রুরাল ব্যাংকে। আর তারপরে এক হয়েছিল 90-এর দশকে, যেখানে দুটো ফেজে হয়েছিল। সেটা কি? ব্যাংকিং সেক্টর রিফর্মের জন্য 1991 আর 1998। আনসার হচ্ছে বি, 1991-98। কি কি রিফর্ম করেছিল 91-98, ডিটেলস আলোচনা আছে। সিআরআর কে কমাতে বলেছিল, এসএলআর কে কমাতে বলেছিল, এনবিএফসির ওপর অধিক গুরুত্ব দিতে বলেছিল, ব্যাংকিং এর টোটাল ক্ষমতা আরবিআই এর হাতে নিতে বলেছিল। এই যাবতীয় যেগুলো রিফর্ম আমি সবগুলোই রেকর্ডেড ভিডিওতে বলে দিয়েছি আরবিআই চ্যাপ্টারে, অবশ্যই তোমরা নিশ্চয়ই দেখেছো। তো আশা করি এটা সবাই পারবে। 91 আর 98 আর 75, 3বার নরসিংহম কমিটি হয়েছে। নেক্সট প্রশ্ন, দ্য রেট at which RBI lends to the banking system is? RBI lends to the banking system, RBI ধার দেয় ব্যাংকিং সিস্টেমে, এটা তো সবাই পারবে। এটা হচ্ছে, হ্যাঁ সবারই অ্যান্সার ঠিক আছে, সুদীপ্ত, স্বদেশ, সৈয়দ। ব্যাংক রেট, ব্যাংক রেট। আরবিআই ধার দেয় কিসে? 3টে রেটের মাধ্যমে, একটা ব্যাংক রেট, একটা রেপো রেট, আর একটা হচ্ছে এমএসএফ, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি। এই 3টে রেটের মাধ্যমে আরবিআই ধার দেয়, আর আরবিআই ধার নেয় ব্যাংকগুলোর কাছ থেকে রিভার্স রেপো রেটের মাধ্যমে। ঠিক আছে? স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও, ক্যাশ রিজার্ভ রেশিও, এগুলো সবই রিজার্ভ পলিসির মধ্যে পড়ে, এগুলো একটাও রেট নয়। এগুলো হচ্ছে আরবিআই রিজার্ভ পলিসি, যার মধ্যে 3টে পড়ে: সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর, স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও, আর বিওডি, ব্যাংক ওপেনিং ডিপোজিট। আর রেট পলিসির মধ্যে 4খানা পড়ে: ব্যাংক রেট, রেপো রেট, এমএসএফ, যেটার মাধ্যমে আরবিআই ধার দেয় ব্যাংকে, আর রিভার্স রেপো রেট যেটা আছে সেটা হচ্ছে ব্যাংক থেকে আরবিআই ধার নেয়। পরের প্রশ্নে চলে যাচ্ছি। নিউ ইন্ডাস্ট্রিয়াল, তোমরা জানো ইন্ডাস্ট্রিয়াল পলিসি যেগুলো অনেকবারই হয়েছিল, তার মধ্যে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি যেটা এলপিজি লিবারাইজেশন, গ্লোবালাইজেশনকে স্থান দেওয়া হয়েছিল, সেই ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা কবে হয়েছিল? সেটা দুটো ফেজে হয়েছিল, তোমরা জানো। কবে কবে হয়েছিল? হ্যাঁ, প্রথম
ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1948 এ হয়েছিল, তারপর 56 এ হয়েছিল, তারপর 1969 এ হয়েছিল, তারপর 1991 এ হয়েছিল, যেখানে এলপিজি মডেলকে অ্যাডপ্ট করা হয়েছিল, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, অর্থাৎ ভারতীয় ইকোনমিকে গ্লোবালি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। ভারতে এসে যে কেউ ব্যবসা বাণিজ্য করতে পারে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল, এবং এটা নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি নামে পরিচিত। এটাকে ভারতীয় ইকোনমির জলবিভাজিকা রেখাও বলা হয়। ডাব্লিউবিসিএস এ প্রশ্ন আসে ইন্ডিয়ান ইকোনমির জলবিভাজিকা রেখা কি, সেটা হবে 1991 এর নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, যেটা দুটো ফেজে হয়েছিল। ফার্স্ট ফেজ এসেছিল 24 জুলাই 1991, আর সেকেন্ড ফেজ হয়েছিল 6 আগস্ট 1991। মানে এতটাই বড় ছিল যে দুটো ফেজে এটাকে অ্যানাউন্স করতে হয়েছিল। নেক্সট চলে আসছি, আন্ডার মনোপলিস রেস্ট্রিকশন ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট, এমআরটিপি অ্যাক্ট, তোমরা জানো 1969 এ those firms were classified as monopolies or MRTP firm which have, কিসের ভিত্তিতে হয়েছিল, কিসের ভিত্তিতে হয়েছিল, টাকার অ্যামাউন্টের উপর। টাকার অ্যামাউন্ট মানে সে কত টাকা দিচ্ছে এবং কত টাকা নিচ্ছে। সবসময় মনে রাখবে কোনো একটা ফার্মের টাকার অ্যামাউন্ট কিন্তু শুধু সে কত কামাই করলো নয়, সে কত দিল আর কত নিল, এই দুটো নিয়ে হয় টার্নওভার। দেখা গেল সে 100 কোটি টাকার মাল কিনলো আর সেটা 150 কোটি টাকায় বিক্রি করলো, তাহলে টার্নওভার কিন্তু 250 কোটি। ভেবো না 50 কোটি টার্নওভার, টার্নওভার কিন্তু প্রফিট নয়। 100 কোটি টাকার মাল কিনছে, 150 কোটি টাকার মাল দিচ্ছে, তাহলে টার্নওভার কত, দুটো, দুটো মিলে টার্নওভার হয় 250 কোটি। এবং এই যে দেওয়া আর নেওয়া, এটা ইকোনমিক্সে ট্রান্সফার নামে পরিচিত, ট্রান্সফার পেমেন্ট। হ্যাঁ, দেওয়া আর নেওয়া হচ্ছে ট্রান্সফার প্রাইজিং নামে পরিচিত। তাই মনে রাখবে এমআরটিপি অ্যাক্ট তখন হয় ট্রান্সফার প্রাইজিং এর উপর, একটা কোম্পানি কত টাকা ট্রান্সফার প্রাইজিং করতে পারে তার উপর। প্রথমে যেমন করা হয়েছিল 20 কোটি, পরে ওটা ধীরে ধীরে বাড়িয়ে 100 কোটি করা হয়, তোমরা পড়েছো এটা, তাই তো? তো আমার অ্যান্সার হবে সি, এমআরটিপি অ্যাক্ট ট্রান্সফার প্রাইজিং এর উপর করা হয়। 1969 সালে এমআরটিপি অ্যাক্ট করা হয়েছিল, তোমরা জানো হাজারি কমিটি এবং সুবিমল দত্ত কমিটির সুপারিশে করা হয়েছিল। প্রথমে হাজারি কমিটি হয়েছিল, কিন্তু হাজারি কমিটি মানা হয়নি, তারপরে দত্ত কমিটি হয়েছিল। দত্ত কমিটির সুপারিশে 1969 এ এই এমআরটিপি অ্যাক্ট ইন্ট্রোডিউসড হয়েছিল। এবং এই যে 1991 সালে 1991 এ এমআরটিপি অ্যাক্ট কিছুই না, এমআরটিপি অ্যাক্ট হচ্ছে যেসব কোম্পানির অ্যাসেট অনেক বেশি, অর্থাৎ অ্যাসেট নয় ট্রান্সফার প্রাইজিং অর্থাৎ টার্নওভার অনেক বেশি, সেই সমস্ত কোম্পানিগুলোকে নিজের বিজনেস বাড়ানোর জন্য গভর্নমেন্টের কাছ থেকে লাইসেন্স নিতে হতো, আদারওয়াইজ বাড়াতে পারতো না। তো এই যে ফলে কি বড় বড় কোম্পানিগুলো এই লাইসেন্স পাওয়া তো বিশাল ব্যাপার, রেড ট্র্যাপিজমের শিকার হতে হয়, এখানে যাও ওই টেবিলে যাও ওই টেবিলে যাও, ফলে বড় বড় কোম্পানিগুলো ইন্ডিয়াতে ব্যবসা করতে আসছিল না। তো 1991 গ্লোবালাইজেশন হয়েছে, লিবারাইজেশন হয়েছে, বাইরের কোম্পানিকে ইন্ডিয়ার বুকে ডাকা হচ্ছে। তাই জন্য এই 1969 সালের এমআরটিপি অ্যাক্টকে 1991 সালে তুলে দেওয়া হয় নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি। ভালোই হলো, একসাথে দুটো আলোচনা হয়ে গেল। তাহলে খেয়াল রাখবে ট্রান্সফার প্রাইজিং এর উপর এমআরটিপি অ্যাক্ট হয়। নেক্সট চলে আসুন, এটা তো সবাই পারবে, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট 2005, মহাত্মা গান্ধী হয়ে গেছিল পরে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এর লক্ষ্য কি ছিল? দেখি কার অ্যান্সার আসে। এটা কিন্তু ইজি কোয়েশ্চেন, এটা সবারই পারা উচিত। ঠিক, দেখো ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্টের মাধ্যমে রুরাল মানুষকে 100 দিনের মজুরির ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, 100 ডেজ ওয়ার্ক, যেটা নির্মলা সীতারামন এখন 100 থেকে 150 করার জন্য বলেছে। এখন কিন্তু 150 দিনের জন্য নির্মলা সীতারামন বলেছে, সেই অনুযায়ী বিলও উঠে গেছে। তো ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি
অ্যাক্টের মাধ্যমে রুরাল পিপলদের ন্যূনতম এমপ্লয়মেন্ট জোগাড় করা হয়েছিল, যাতে তারা সঠিকভাবে নিজের জীবনযাপন লাইভলিহুড চালাতে পারে। তাহলে অ্যান্সার কি হবে? enhance the livelihood and security of rural people by generating wage আর স্যালারির পার্থক্য কি জানো? স্যালারি কি আর ওয়েজ কি বলতো? দুটোকে আমরা তো একই ভাবি। স্যালারি হচ্ছে কি? স্যালারি হচ্ছে যেটা তুমি 365 ডেজ আর সারা জীবন পাবে। স্যালারি হচ্ছে ফিক্সড, যেটা তুমি সারা সারা জীবন পাবে, মানে একটা ন্যূনতম বয়স অবধি, সারা জীবন তো হয় না, মানে 365 দিনই। আর ওয়েজ হয় যখন তুমি প্রজেক্ট হিসেবে কাজ করো, মানে প্রজেক্ট তুমি 2 বছরের প্রজেক্ট নিলে বা 10 দিনের প্রজেক্ট নিলে, বা তোমার ওটা সারা জীবনের কাজ না, তুমি ডেইলি বেসিসে নিচ্ছ এবং তুমি একটা ফিক্সড টাইমের জন্য। ডেইলি বেসিসে তো আমরা স্যালারিতেও নিই। ওয়েজ হচ্ছে একটা ফিক্সড টাইমের জন্য, তুমি জানো যে 10 দিন পর আমার ওটা থাকবে না, বা 25 দিন পর এই কাজটা আমার শেষ হয়ে যাবে, দ্যাট ইজ ওয়েজ। আর স্যালারি হচ্ছে সেটা লিমিটেড টাইম না, আনলিমিটেড টাইম, তুমি 365 ডেজ যেটাই পাচ্ছ। তো এই যে দেখো, ওয়েজ এমপ্লয়মেন্ট থ্রু ওয়ার্ক দ্য ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার বেস অফ দ্যাট এরিয়া। এই যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের কাজে লাগিয়ে একটা মিনিমাম ওয়েজ সিকিউর করা 100 দিনের জন্য, যাতে রুরাল পিপলরা নিজেদের লাইভলিহুড এবং সিকিউরিটি অ্যাটলিস্ট জোগাড় করতে পারে। তাহলে আমার আনসার হবে 100, বাকিগুলো পড়ার দরকার নেই, 161 এ। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। দ্য ল্যান্ডমার্ক অফ নাবার্ড, নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয়েছে? এই আর কি প্রশ্ন, যাই হোক বলো তোমরা দেখি, নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয়েছে? হ্যাঁ, একদম 1982 সালের 12ই জুলাই। বিশাল ব্যাপার। এআরডিসি, এগ্রিকালচারাল রিইন্স্যুরেন্স এন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের নাম পরিবর্তন হয়ে সেটা নাবার্ড হয়, এবং ভারতে এগ্রিকালচারের রেভলিউশন হয়। 12ই জুলাই 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয় মুম্বাইতে। আর নাবার্ড এখন নিউজ আছে, কারণ নাবার্ডের যে চেয়ারপারসন হর্ষ কুমার ভ্যানওয়ালা, তিনি তার টার্ম কমপ্লিট করেছেন, এবং নাবার্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন গোবিন্দ। এটা কিন্তু আসবেই এবার, অনেকদিন পর এটা চেঞ্জ হলো, গোবিন্দ রাজালু চিন্তালা। নামটা তো এমন নাম তোমরা ভুলতেও পারবে না চাইলে, গোবিন্দ রাজালু চিন্তালা, ইনি নাবার্ডের নতুন চেয়ারপারসন নিযুক্ত হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সে এই প্রশ্নটা আসার হাই চান্স আছে। নাবার্ড তোমরা জানো কৃষির অ্যাপেক্স ব্যাংক হচ্ছে নাবার্ড। সাউথ ইন্ডিয়ার লোক গো, এক্সাক্ট স্টেটটা তো আমি জানি না, সাউথ ইন্ডিয়ার লোক, মোস্ট প্রবাবলি অন্ধ্রপ্রদেশে, তাও ওটা দেখে নিতে হবে, আমি এক্স্যাক্টলি বলতে পারবো। নেক্সট চলে আসছি 163, সোর্সেস অফ এগ্রিকালচারাল ক্রেডিট ইন্ডিয়া। ইন্ডিয়াতে এগ্রিকালচারাল ক্রেডিট মানে এগ্রিকালচারাল ক্ষেত্রে টাকা ঢোকার ক্রেডিট কে কে করে বা কার দ্বারা হয়? আর দিয়ে দিছে প্রশ্ন, বোঝাই যাচ্ছে অ্যান্সার কি হবে। যাই হোক, সোর্সেস অফ এগ্রিকালচারাল ক্রেডিট ফর ইন্ডিয়া আর, যদি এখানে একটা অ্যান্সার হতো তাহলে তো ইজ হতো, এটাই তো বোঝা যাচ্ছে। আর মানে কি হবে? অল অফ দ্য অ্যাভাব। অর্থাৎ এগ্রিকালচারাল ক্ষেত্রে লোন কারা কারা দেয়? এগ্রিকালচারাল ক্ষেত্রে লোন কোঅপারেটিভ ব্যাংকও দেয়, কোঅপারেটিভ ক্রেডিটও হয়, যেটা নাবার্ড কোঅপারেটিভ ব্যাংকের থ্রু দিয়ে হয়। কমার্শিয়াল ব্যাংক, যেখানে তোমার কোঅপারেটিভ ব্যাংক বা রুরাল ব্যাংক নেই, সেখানে কমার্শিয়াল ব্যাংক কৃষির ক্ষেত্রে লোন দেয়, আর গভর্নমেন্টও কৃষি ক্ষেত্রে লোন দেয়। গভর্নমেন্ট ব্যাংকগুলো তো ডেফিনেটলি দেয়, গভর্নমেন্ট লোন তো কৃষির ক্ষেত্রে বিভিন্ন আমফানের সময় টাকা দেয়, বা এমনি ব্যবসার শুরুতে, কৃষির এগ্রিকালচারাল ইয়ার শুরুতে টাকা দেয়। তো সব রকম লোনই এগ্রিকালচারের ক্ষেত্রে পাওয়া যায়, সবকটাই এগ্রিকালচারাল ক্রেডিটের সোর্স। নেক্সট চলে আসি, ফর ইন্ডিয়া গভর্নমেন্ট হ্যাজ টেকেন দ্য ফলোইং মেজার্স for improving the conditions of agricultural worker। এগ্রিকালচারাল ওয়ার্কার বা কৃষকদের ইমপ্রুভমেন্টের জন্য
কোঅপারেটিভ ব্যাংকে এতদিন কোঅপারেটিভ সোসাইটি কন্ট্রোল করতো সুচি শুভ্রা, কিন্তু নির্মলা সীতারামন কোঅপারেটিভ ব্যাংকে এবার আরবিআই এর আওতাভুক্ত করে দিয়েছে। এখন কোঅপারেটিভ ব্যাংকে কন্ট্রোল করে আরবিআই। আগে কোঅপারেটিভ ব্যাংকের ক্ষেত্রে ডাব্লিউবিসিএস আলাদা করে পরীক্ষা হতো এবং সেখানে কোঅপারেটিভ ইন্সপেক্টর হতো এবং কোঅপারেটিভ ব্যাংকে একদম আলাদাভাবে গভর্নমেন্ট চালাতো, কিন্তু সেই দিন শেষ। এখন কোঅপারেটিভ ব্যাংক আরবিআই এর আওতায়। for the for India the government has taken কোন কোন স্টেপ নিয়েছে, কৃষকদের উন্নতির জন্য ইন্ডিয়াতে গভর্নমেন্ট কোন কোন স্টেপ নিয়েছে, সেটা হচ্ছে একটা তো এগ্রিকালচার মিনিমাম ওয়েজ তো আছেই, তোমরা জানো মিনিমাম ওয়েজ রিজিডিটি, যেটা ন্যূনতম যেটুকু টাকা পেতেই হবে একজন ওয়ার্কারকে কাজ করাতে গেলে। রিসেটেলমেন্ট অফ ল্যান্ড, তোমরা এটা জানো এক একজনের কাছে 70 বিঘা 80 বিঘা জমি ছিল, কিন্তু গভর্নমেন্ট ল্যান্ড রিফর্ম বা ভূমি সংস্কার ওটা সীমিত করে দিয়েছে, এক্সট্রা জমি রাখতে পারবে না এবং এক্সট্রা জমি অন্যান্যদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে অ্যাবলিশন অফ বন্ডেড লেবার, ভীষণ ইম্পর্টেন্ট। বন্ডেড লেবার মানে তোমাকে বন্ডে 3 বছরের জন্য নিয়ে বন্ডে লেবারে খাটাতো, এই বিষয়টা ভীষণ প্যাথেটিক ছিল, যেটা 1976 সালে উঠিয়ে দেওয়া হয়েছে। 1976 এ কিন্তু বন্ডেড লেবার যে ব্যাপারটা, বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট হয়েছিল, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্টের মাধ্যমে 1976 সালে বন্ডেড লেবার, অর্থাৎ তুমি ওই জোর করে কাউকে বন্ডেড লিখিয়ে তোমার হয়ে খাটানো দাসত্ব প্রথাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এইগুলো সবকটাই এগ্রিকালচারাল ওয়ার্কারদের হিতের পক্ষে করা হয়েছিল। তাহলে আমার অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। আমার অ্যান্সার কিন্তু হবে অল অফ দ্য অ্যাবাভ। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দ্য thrust of land reform in India has been in respect of 3 aspects of agrarian system, which are, বলছে ল্যান্ড রিফর্ম কোন তিনটা জিনিসকে, কৃষির ক্ষেত্রে কোন তিনটে জিনিসকে লক্ষ্য করে তৈরি হয়েছিল। তোমরা জানোই ল্যান্ড রিফর্ম যেটা আছে সেটা কিসের ওপর তৈরি হয়েছিল, একটা হচ্ছে ল্যান্ডের টেনিওর, যারা ভাগ চাষি। অ্যাগারিয়ান সিস্টেম মানে এগ্রিকালচারাল সিস্টেম মানে কৃষি ব্যবস্থা, ওটাই ভালো ভাষায় অ্যাগারিয়ান সিস্টেম লেখা। অ্যাগারিয়ান সিস্টেম মানে কৃষি ব্যবস্থা। কৃষি ব্যবস্থার কোন তিনটে জিনিসের দিকে লক্ষ্য রেখে ল্যান্ড রিফর্ম করা হয়েছিল। ল্যান্ড রিফর্মের প্রথম লক্ষ্যই ছিল যারা ভাগ চাষি কোঅপারেটিভ ফার্মার তাদের টেনিয়ারকে, অর্থাৎ তারা যে জমি লিজে নেয় তাদের যাতে মালিকরা যখন তখন তাড়িয়ে না দিতে পারে, তাদের টেনিয়ারকে সিকিউর করা, তাদের একটা নির্দিষ্ট টার্মের জন্য জমিটা দেওয়া, এটা হচ্ছে ল্যান্ড টেনিওরিয়াল সিস্টেম। নেক্সট হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড, অর্থাৎ কেউ একটা নির্দিষ্ট মাপ বলে দিয়েছিল, এত জমির বেশি রাখতে পারবে না, তার বেশি জমি হলে তোমাকে সেই জমিটা দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড। আর লাস্ট হচ্ছে কনসোলিডেশন অফ স্ক্যাটার্ড ল্যান্ড হোল্ডিং, এখানে জায়গা ওখানে জায়গা সেখানে জায়গা এরকম ভাবে স্ক্যাটার্ড ল্যান্ড হোল্ডিং করা যাবে না। এই বিষয়টা স্ক্যাটার্ড ল্যান্ড হোল্ডিং এর মাধ্যমে অনেক জমি রাখা যাবে না। তো এই তিনটে বিষয় ছিল মেন। ফার্স্ট মনে রাখবেন নাম্বার 1 হচ্ছে টেনিওরটাকে সিকিউর করা, আর তারপরে হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড থ্রু সিলিং, আর লাস্টেরটা হচ্ছে কনসোলিডেশন অফ স্ক্যাটার্ড হোল্ডিং। পরের প্রশ্নে চলে আসি, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কোন তিনটেকে নিয়ে তৈরি। এটা তো এইচডিআই কদিন আগেই আমি পড়ালাম তোমাদের লাইভ ক্লাসে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কোন জিনিসটাকে নিয়ে তৈরি, কোন তিনটে জিনিসকে নিয়ে। ফার্স্টেই হচ্ছে জীবনকালের প্রত্যাশা, এডুকেশনাল অ্যাচিভমেন্ট তোমরা জানো, আর স্ট্যান্ডার্ড অফ লিভিং। এই কয়েকদিন আগেই পড়েছি লাইভে। জীবনকালের প্রত্যাশা মানে লংজিভিটি, এডুকেশনাল অ্যাটেইনমেন্ট কতটা করেছে, আমি বলেছিলাম এটা দু রকম ভাবে কাউন্ট হয়, যারা দেখোনি তারা এইচডিআই ক্লাসটা অবশ্যই দেখে নেবে। আর তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং, যেখানে এনএনপি কে গুরুত্ব দেওয়া হয়। তাহলে আমার অ্যান্সার হবে এটা। কিভাবে ক্যালকুলেট করা হয় সেটাও কিন্তু আমি শিখিয়ে দিয়েছি।
চলে আসছো আজকে লাস্ট স্লাইড এটা প্রশ্নের। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ফার্মার্স ইন্স্যুরেন্স এগেন ক্রপ ফেলিয়ার is the process of one of the major methods of risk coverage by Indian farmers in ইন্ডিয়ান ফার্মারদের ইন্স্যুরেন্স দেওয়া হয় ক্রপ ফেলিয়ারের জন্য। চাষ করলো কিন্তু চাষটা ফেল করলো, তার জন্য ইন্স্যুরেন্স দেওয়া হয়। কেন এটা, এই ইন্স্যুরেন্সটা কেন গভর্নমেন্ট বারবার দিচ্ছে ক্রপ ফেলিয়ারের জন্য? ক্রপ ফেলিয়ার করলে গভর্নমেন্ট কেন দিতে যাবে, সেটা তার দোষ। কারণ গভর্নমেন্ট চায় ফার্মার যেন বিভিন্ন রকম জিনিস চাষ করে যাতে জমির যে উর্বরতা সেটা বজায় থাকে। যদি বিভিন্ন রকম জিনিস চাষ করতে গিয়ে একটা ফেল হতেই পারে, ফার্মার তো কঠিন যে জিনিসগুলো সেগুলো তাহলে চাষই করবে না যদি ইন্স্যুরেন্সটা না দেয়। ফার্মার শুধু জানে যে আমার এটাই আর এটাই লাভ হচ্ছে, এই দুটোই আমি করব। কিন্তু একটা কৃষককে যদি বলো না এই দুটো না, তোকে কিছুটা এটাও করতে হবে কিছুটা এটাও করতে হবে, ও বলবে ভাই এইগুলো চাষ রিস্ক, পোকা খেয়ে নেয় বা অনেক সময় হয় না, বৃষ্টি না হলে একদম মার খেয়ে যাবে, আমি এগুলো করব না। তখন গভর্নমেন্ট বলছে আরে ভাই কর, নতুবা তো জমি খারাপ হয়ে যাবে, চল আমি তোকে ইন্স্যুরেন্স দিয়ে দেবো, ওটা যদি ফেল করে তাহলে আমি তোকে ইন্স্যুরেন্স দিয়ে দেবো। গভর্নমেন্ট মিক্সড ক্রপিং কে বাড়োয়া দেওয়ার জন্য, মিক্সড ক্রপিং কে একটুখানি তোলার জন্য, মিক্সড ক্রপিং এর ফলে কি হয় জমির উর্বরতা বজায় থাকে, তো মিক্সড ক্রপিং কে বাড়োয়া দেওয়ার জন্য গভর্নমেন্ট কি করেছে, এই যে ইন্স্যুরেন্সের ব্যাপারটা করেছে যে ক্রপ ফেলিওর করলে ইন্স্যুরেন্স তোমাকে দেব, তুমি মিক্সড ক্রপিং করো। নেক্সট চলে যাচ্ছি, হোয়াট ওয়াজ দ্য মেইন অবজেক্টিভ অফ গ্রিন রেভলিউশন? এটা সবাই পারবে আশা করি। গ্রিন রেভলিউশনের মেইন অবজেক্টিভ কি? একদম টু ইনক্রিজ ক্র্যাশ ক্রপ কাল্টিভেশন, না এটা হবে না। মডার্নাইজেশন অফ এগ্রিকালচার থ্রু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তোমরা জানো এগ্রিকালচারাল ক্ষেত্রে সায়েন্সের ব্যবহার, এইচওয়াইভি সিডের ব্যবহার, খুব ভালো ভালো সিড, ভালো ভালো যন্ত্রপাতির ব্যবহার এগুলো করেছিল। কিন্তু ইন্ডিয়াতে গ্রিন রেভলিউশনের ফলে জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে গেছিল, অনেক জিনিস তৈরি হয়েছিল গ্রিন রেভলিউশনে ইন্ডিয়াতে, প্রচুর খাদ্যশস্য তৈরি হয়ে গেছিল, কিন্তু অর্ধেক লোক না খেতে মারা যাচ্ছিল। কারণ যে খাদ্যশস্যটা তৈরি হয়েছে সেটাই যে যন্ত্রপাতি বা জিনিসপত্র ব্যবহার করতে হয়েছে, তার ফলে শস্যের দাম বেড়ে গেছে। ফলে ইন্ডিয়াতে প্রচুর শস্য তৈরি হলেও সাধারণ মানুষ ওটা কেনার জন্য অ্যাফোর্ড করতে পারছিল না। ফলে ইন্ডিয়া সেই শস্যগুলো বিদেশি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা পাচ্ছিল ঠিকই, কিন্তু ইন্ডিয়ার সাধারণ মানুষ ওই শস্যটা কিনতে না পেরে তার রিচের বাইরে হয়ে যাওয়াতে না খেতে পেয়ে মারা যাচ্ছিল। খুব প্যাথেটিক সিচুয়েশন হয়েছিল তখন, যে প্রচুর মাল কিন্তু কেউ খেতে পারছে না। কারণ কি, এত দাম সব জিনিস। টেকনোলজি ইউজ করতে গিয়ে কেস খেয়ে গেছিল প্রথমে, পরে ওটাকে সামলে নিয়েছিল। নেক্সট চলে যাচ্ছি, ফ্রম হুইচ কান্ট্রি ইন্ডিয়া অ্যাডপ্টেড 5 ইয়ার প্ল্যান? সবাই পারবে আশা করি। কোথা থেকে ইন্ডিয়া 5 ইয়ার প্ল্যানকে, পঞ্চবার্ষিক পরিকল্পনাকে অ্যাডপ্ট করেছিল? একদম ঠিক, ইউএসএসআর থেকে, ইউনাইটেড ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, ইউনাইটেড নয়, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, এখান থেকে ইউএসএসআর প্রথম প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার অবতারণা করেছে পৃথিবীর ইতিহাসে, এবং সেখান থেকে ইন্ডিয়া এটাকে অ্যাডপ্ট করেছে। নেক্সট হচ্ছে, অ্যান অ্যাড ডিউটি ইজ এ ট্যাক্স অন দ্য বেসিস অফ। অ্যাড ডিউটি এটা কোন বেসিসে হয়, কোন ট্যাক্স, এই ট্যাক্সটা কোন বেসিসে হয়? ট্যাক্স, ট্যাক্সের প্রকারভেদ যদি তুমি পড়ো, ট্যাক্স দু রকমের হয়। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাডভোলেরম ট্যাক্স, অ্যাডভালোরেম ট্যাক্স, আর একটা হচ্ছে স্পেসিফিক ট্যাক্স। হ্যাঁ, স্পেসিফিক ট্যাক্স, ট্যাক্স যখন কোয়ান্টিটির ওপর হয়, হ্যাঁ বলছি, ট্যাক্স দু রকমের হয়, একটা অ্যাডভালোরম ট্যাক্স, একটা স্পেসিফিক ট্যাক্স। ট্যাক্স কত দিতে হবে সেটা যখন কোয়ান্টিটি বা সংখ্যার উপর ঠিক হয়, সংখ্যা বা কোয়ান্টিটি, জিনিসটার সংখ্যা বা কোয়ান্টিটির ওপর ভিত্তি করে যখন ট্যাক্সের পরিমাণ ঠিক হয় তখন সেটাকে বলে স্পেসিফিক ট্যাক্স। আর জিনিসটার ভ্যালুর ওপর ভিত্তি করে যখন ট্যাক্সের পরিমাণ ঠিক হয় তখন সেটা বলে অ্যাডভালোরেম ট্যাক্স। আমাদের ইন্ডিয়ায় বেশিরভাগ ট্যাক্সই কিন্তু অ্যাডভালোরেম ট্যাক্স। যখন অ্যাডভালোরেম ট্যাক্স মানে কি, যখন বিষয়টার ভ্যালুর ওপর ভিত্তি
ভিত্তি করে ট্যাক্স ঠিক করা হয় তখন সেটাকে বলে অ্যাড ভ্যালোরেম ট্যাক্স। আর বিষয়ের বা সংখ্যার উপর ভিত্তি করে ট্যাক্স ঠিক করা হয় তখন সেটাকে বলে স্পেসিফিক ট্যাক্স। আমাদের দেশের বেশিরভাগ ট্যাক্সই কিন্তু অ্যাড ভ্যালোরেম ট্যাক্সের উদাহরণ। সুচি শুভ্রা, ক্লিয়ার হয়েছে বিষয়টা? অ্যাড ভ্যালোরেম ট্যাক্স আর স্পেসিফিক ট্যাক্স দু রকম জিনিস, একটা হচ্ছে ভ্যালুর ওপর, একটা হচ্ছে কোয়ান্টিটির ওপর। আচ্ছা, তাহলে আমাদের 25 কোয়েশ্চেন্স আজকে সলভ হয়ে গেল। এবার একটুখানি জাকারিয়ার একটা প্রশ্ন ছিল ফ্যাক্টর কস্ট আর মার্কেট কস্ট নিয়ে, ওটা আমি ক্লিয়ার করে দিই। দেখো, আমাদের ন্যাশনাল ইনকাম পরিমাপ করার 4টে পদ্ধতি আছে, এনএনপি, এনডিপি, জিডিপি আর জিএনপি। এই প্রত্যেকটা জিনিসই দুটো পদ্ধতিতে বের করা যায়, একটা হচ্ছে ফ্যাক্টর কস্টে আর একটা হচ্ছে মার্কেট কস্টে। হ্যাঁ, মার্কেট কস্ট। আমাদের দেশের ন্যাশনাল ইনকাম মানে এনএনপি, তাই আমরা বিভিন্ন বই ফইতে দেখি এনএনপি এট ফ্যাক্টর কস্ট আর এনএনপি এট মার্কেট কস্ট। এটা কিন্তু শুধু এনএনপি না, সবকটারই বের করা যায়। জিডিপি এট ফ্যাক্টর কস্ট, জিডিপি এট মার্কেট কস্ট হয়, জিএনপি এট ফ্যাক্টর কস্ট, জিএনপি এট মার্কেট কষ্ট হয়। যেহেতু আমাদের দেশের ন্যাশনাল ইনকাম জাতীয় আয় মাপা হয় এনএনপির উপর ভিত্তি করে, তাই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এনএনপি এট ফ্যাক্টর কস্ট, এনএনপি এট মার্কেট কস্ট দেখি। তো ফ্যাক্টর কস্টটা কি? ফ্যাক্টর কস্ট হচ্ছে ফ্যাক্টরিতে হওয়ার যে খরচ, কোনো একটা প্রোডাক্টের ফ্যাক্টরিতে তৈরি হওয়ার যে খরচ, অর্থাৎ প্রোডাকশনের যে খরচ, প্রোডাকশনের জন্য যে খরচ, প্রোডাকশন কস্ট, সেটাকেই বলা হয় ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্ট মানে কি? তৈরি হওয়ার কস্ট বা ফ্যাক্টরিতে তৈরি হতে যে, বা প্রোডাকশন কস্ট। আর মার্কেট কস্ট কি? ফ্যাক্টরির কস্ট বা প্রোডাকশন কস্টের সঙ্গে যখন প্রোডাকশন করা কোনো মাল কিনি না, প্রোডাকশন কস্টের সাথে কি যুক্ত হয় বিভিন্ন ইনডাইরেক্ট ট্যাক্স সরকার যেগুলো নেয়, যেমন জিএসটি। আমরা যে দামে মার্কেটে কিনি সেটাকে বলে মার্কেট কস্ট। তাহলে ফ্যাক্টর কস্টের সাথে ইনডাইরেক্ট ট্যাক্স যুক্ত হয়। আর সরকার যদি কোনো সাবসিডি দিয়ে থাকে, যেমন গ্যাসে সাবসিডি দেয়, সেটা বিয়োগ হয়ে যেটা থাকে, অর্থাৎ যে দামে আমরা মালটা কিনি সেটাকে বলা হয় মার্কেট কস্ট। কি বললাম? মার্কেট ফ্যাক্টরিতে প্রোডাকশন হতে যে কস্ট, অর্থাৎ ফ্যাক্টরি তৈরি হতে যে খরচ, সেটাকে বলে ফ্যাক্টর কস্ট। সেটার সাথে ইনডিরেক্ট ট্যাক্স যুক্ত হয়, এবং কোনো সাবসিডি যদি সরকার দিয়ে থাকে প্রোডাক্টে, তবে সেইটা বিয়োগ হয়ে যে দামে আমরা ওটাকে কিনি, সাধারণ মানুষ ওটাকে কেনে, সেটাকে বলা হয় মার্কেট কস্ট। ফ্যাক্টর কস্টের উপর ভিত্তি করে যখন এনএনপি বের করা হয় তখন সেটাকে বলে এনএনপি এট ফ্যাক্টর কস্ট। মার্কেট কস্টের উপর ভিত্তি করে যখন এনএনপি বের করা হয় তখন সেটাকে বলে এনএনপি এট মার্কেট কস্ট। আশা করি জাকারিয়ার ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা কি। একদম ঠিক আছে, আজকের সেশন আমাদের এই অবধিই থাকবে। আমি আপলোড করে দেবো ইউটিউবে, চিন্তা নেই।